গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 7 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো উত্তর করিমগঞ্জ কেন্দ্রের সড়ক ও পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রশ্নের জবাবে আসাম বিধানসভায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন পূর্ত বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক জাকারিয়া আহমেদ পান্নার উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে তিনি জাতীয় সড়ক, শহর ও গ্রামীণ সড়ক উন্নয়ন এবং ভারতমালা প্রকল্প সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান। বিধায়ক জাকারিয়া শ্রীগৌরী থেকে সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা প্রসঙ্গে প্রশ্ন তুলেন। তিনি জানতে চান সড়কটির মেরামত ও সংস্কারের জন্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করেছে এবং কাজটি কবে নাগাদ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রীর লিখিত জবাব ছিল, জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের তথ্য অনুযায়ী মালুয়া থেকে নিউ করিমগঞ্জ রেল স্টেশন এবং এওসি পয়েন্ট থেকে সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়ক মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। খুব শীঘ্রই এই কাজ শেষ হবে। পাশাপাশি সড়কটিকে 4 লেনে উন্নীত করার পরিকল্পনাও বাস্তবায়নের পথে এবং চুক্তি অনুযায়ী HAM কনসেশনিয়ার সংস্থা এই কাজ করছে। ভারতমালা প্রকল্পের কারণে উত্তর করিমগঞ্জের কান্দিগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় জমাজলের সমস্যা নিয়ে উত্থাপিত প্রশ্নের উত্তরে জানানো হয়, বদরপুর বাইপাস প্রকল্পে অতিরিক্ত ড্রেন নির্মাণের প্রস্তাব চেঞ্জ অফ স্কোপের আওতায় NHIDCL-এর প্রধান কার্যালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শ্রীভূমি শহরের সড়ক উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, 2024-25 অর্থবর্ষে MMNPPNA প্রকল্পের অধীনে গৌরব পথ সহ 5টি প্রকল্পে মোট 16 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে সব প্রকল্পের কাজ বরাদ্দ হয়েছে এবং নির্মাণ কাজ চলছে। একটি প্রকল্প শেষ পর্যায়ে রয়েছে আর বাকি কাজ চলতি 2026 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, করিমগঞ্জ সুতারকান্দি সড়কের এককালীন উন্নয়ন প্রকল্পের দরপত্র বর্তমানে মূল্যায়নের পর্যায়ে রয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলেই উন্নয়ন কাজ শুরু হবে। বিধায়ক জাকারিয়ার আরেকটি প্রশ্নে গ্রামীণ সড়ক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 250 বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট গ্রামগুলির সড়ক PMGSY-4 প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রকল্পের অনুমোদনে পর্যাপ্ত জমি পাওয়া এবং কেন্দ্রীয় প্রকল্পের শর্ত পূরণের উপর নির্ভর করবে। এছাড়া PMGSY বাইরে থাকা সড়কগুলির উন্নয়নে অর্থ বরাদ্দ অগ্রাধিকার বাস্তবতাসম্মত এবং জমির প্রাপ্যতা বিবেচনা করেই করা হবে। উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না সূত্রে এই খবর জানা গেছে। অপরদিকে রাজ্য বিজেপির নতুন সভাপতি নিযুক্তি ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। চর্চা চলছে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার আসন্ন রদবদলে স্থান পেতে পারেন দিলীপ শইকিয়া। সেক্ষেত্রে নতুন সভাপতি পেতে পারে আসাম বিজেপি। তবে তিনি মন্ত্রিসভায় থেকেই রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব পালন করবেন কিনা তা নিয়েও জোর জল্পনা রয়েছে। যদি তাই হয় তাহলে দিলীপ শইকিয়া 2 দায়িত্বই সামলাবেন, কিন্তু বিজেপিতে এক ব্যক্তি এক পদের নীতি রয়েছে। সেক্ষেত্রে দিলীপকে যদি কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হয় তবে তার উত্তরসূরি কে হবেন এ নিয়ে দলের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। একটি সূত্র বলছে, প্রাক্তন সভাপতি ভবেশ কলি থেকে ফের এই জায়গায় ফিরিয়ে আনা হতে পারে। এছাড়া দৌড়ে রয়েছেন প্রাক্তন সাংসদ পল্লব লোচন দাসও। গত বিধানসভা নির্বাচনে ব্যানার্জির সাফল্য এনে দেওয়ার পুরস্কার হিসেবে দিলীপ শইকিয়াকে মোদী মন্ত্রিসভায় স্থান দেওয়ার কথা চলছে। সেক্ষেত্রে বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটাকে মন্ত্রিসভা থেকে সরে যেতে হবে। এমন পরিস্থিতিতে আহ্বায়ক হিসেবে মার্গারিটাকে রাজ্য সভাপতি পদে বসালে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনিতেই তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নতুন সভাপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত জল্পনা কল্পনা চলতেই থাকবে। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও আলগাপুর কাটলিজোড়ার বিধায়ক জুবাইর ইনামকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার প্রদেশ কংগ্রেসের ভিতরেই বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলে গৌরব গগৈর বিরুদ্ধে একাংশ নেতা কার্যত প্রকাশ্যে বিদ্রোহের মুডে রয়েছেন। উল্লেখ্য, গত 21 মে দলের এক বৈঠকে জুবাইর দেরি করে উপস্থিত হওয়া নিয়ে তাকে 2 কথা শুনিয়েছিলেন গৌরব। এ নিয়ে উভয়ের মধ্যে প্রচণ্ড বিতণ্ডা হয়, যা বাইরে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। যদিও তখন গৌরব বা জুবাইর সংঘাতের এমন খবর উড়িয়ে দিয়ে এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন করেছে। প্রদেশ কংগ্রেসের ভিতরে একাংশ নেতা এখন মনে করছেন
জুবাইর ইনামকে ঘিরে ওঠা বিতর্কে গৌরব গগৈর অবস্থান দলের জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। জানা গেছে, প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে দলের একাংশ নেতা আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। ইতিমধ্যে প্রায় ৩০ জন নেতা গৌরব গগৈর বিরুদ্ধে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দলীয় সূত্রের দাবি। অবশ্য বসে নেই গৌরবপন্থী শিবিরও। তার সমর্থনে থাকা কংগ্রেস বিধায়ক আসিফ নাজার, আব্দুর রহমান আহমেদ এবং সুবহান আলী সরকার আলাদাভাবে জুবাইর ইনামের কাজকর্ম নিয়ে নালিশ জানিয়ে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতিকে চিঠি দিয়েছেন। চিঠিতে অভিযোগ করা হয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে অবমাননাকর আচরণ করেছেন বিধায়ক জুবাইর ইনাম, তাই তার বিরুদ্ধে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। দলীয় সূত্রের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের ভিতরের যে বিভাজন তৈরি হয়েছে, তাতে কোনো এক পক্ষ শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেই। কারণ দুই নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে এবং তার প্রভাব দলের সাংগঠনিক কাঠামোতেও পড়তে শুরু করেছে। এই পরিস্থিতি কংগ্রেসের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। অপরদিকে দিন কয়েক আগে হিমন্ত বিশ্ব শর্মা সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বলেছেন, আগামীতে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হলে বেশ ভালো সংখ্যক হিন্দু বাঙালির নাম তাতে না থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই এনআরসি চুট হিন্দু বাঙালিকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হবে। কিন্তু সোমবার বিধানসভা অধিবেশনের প্রথম দিন মুখ্যমন্ত্রীর একটি লিখিত জবাবে সিএএ সংক্রান্ত যে পরিসংখ্যান পাওয়া গেছে তা মোটেও আশাব্যঞ্জক নয়। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ প্রসঙ্গেও বিধানসভায় তথ্য দিয়েছে সরকার। আসামে এখনও পর্যন্ত ৭০ জন এই আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে ৬ জনের আবেদন নিষ্পত্তি করে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। বহু কাঠখড় পুড়িয়ে ২০২৪ সালের মার্চে সিএএর বিধির প্রণয়ন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এরপর গত ২ বছরে আসামে মাত্র ৬ জন সিএএর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। বিধায়ক দীপ্তিময়ী চৌধুরীর এক প্রশ্নের লিখিত জবাবে রাজ্যের স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আসাম চুক্তির ভিত্তিতে রাজ্যে এখনও পর্যন্ত ১,৭২,৪৭৩ জন বিদেশিকে শনাক্ত করা হয়েছে। বাজেট অধিবেশনের প্রথম দিনে এই পরিসংখ্যান সামনে আসায় নাগরিকত্ব, বিদেশি শনাক্তকরণ এবং বহিষ্কার প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত শনাক্ত বিদেশিদের মধ্যে ৩১,৭৮৯ জনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ৭৩,৭৫৯ জনের বিরুদ্ধে বিদেশি ট্রাইব্যুনালে মামলা এখনও বিচারাধীন রয়েছে। এই বিপুল সংখ্যক বিচারাধীন মামলা বিদেশি শনাক্তকরণ প্রক্রিয়ার গতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। বিরোধী শিবির দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, শনাক্তকরণের পাশাপাশি বহিষ্কার প্রক্রিয়ার বাস্তব অগ্রগতিও স্পষ্ট করা দরকার। লিখিত জবাবে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে ৩টি ট্রানজিট ক্যাম্প বা হোল্ডিং সেন্টার রয়েছে। এগুলি হলো গোয়ালপাড়ার মাটিয়া, কুকরাঝাড়ের চড়াইখোলা এবং শ্রীভূমির এরালিগোল। ৩০ জুন পর্যন্ত মাটিয়া ট্রানজিট ক্যাম্পে ১৭৪ জন ঘোষিত বিদেশিকে রাখা হয়েছে। সরকার জানিয়েছে, ডিটেনশন ক্যাম্প স্থাপনের পর থেকে এই কেন্দ্রগুলি পরিচালনার জন্য মোট ১,৮৬,১৫,৪৪২ টাকা ব্যয় হয়েছে। এই ব্যয়ের হিসাবও বিধানসভায় বিদেশি প্রশ্নের প্রশাসনিক দিককে সামনে এনেছে। এছাড়া ২০১১ সাল থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ২,৩৬৩ জনকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে ২০১৬ সাল থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে ১,১৫,৫০৩ জন ঘোষিত বিদেশি এখনও পলাতক রয়েছেন। একই সময়ে ৪৩৭ জন বাংলাদেশি এবং ১৯৬ জন মায়ানমারের বাসিন্দা সহ মোট ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ১০ বছরে ১,৩০৮ জন বাংলাদেশি সহ মোট ২,০৯০ জনকে বিতাড়ন করা হয়েছে। ফলে শনাক্ত বিদেশি, পলাতক ঘোষিত বিদেশি, বিচারাধীন মামলা এবং বহিষ্কারের সংখ্যার মধ্যে বড় ব্যবধানও সামনে এসেছে। এই ব্যবধান ভবিষ্যৎকে প্রশাসনিক পদক্ষেপের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অপরদিকে কালাইন বাগান রোড দিয়ে কোনো ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পার চলতে দেওয়া হবে না। আর যদি ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পার চালাতে হয় তাহলে বাগান রোডের বাসিন্দাদের বুকের উপর দিয়ে চালাতে হবে। কালাইন বাগান রোড দিয়ে ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পার চলাচলের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় পুলিশের সামনেই এমন হুঙ্কার দিলেন কালাইন বাগান রোডের পুরুষ মহিলা বাসিন্দারা।
স্থানীয় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদী সভায় জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়ত চন্দ্রোদয় দাস, অরূপ দাস, নিখিল দাস প্রমুখরা বলেন, কালাইন পাথর কোয়ারির 2 নং ইউনিট থেকে অসংখ্য ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পার প্রতিদিন কালাইন বাগান রোড দিয়ে চলাচল করে। ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পারগুলির বেপরোয়া চলাচলে বাগান রোডের বাসিন্দারা তটস্থ। পাথর বোঝাই লরি চলাচলের বিকল্প সড়ক থাকলেও এসব ডাম্পার বাগান রোড দিয়ে চলাচল করছে। এতে সড়কটির অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। তারা বলেন, এই সড়কটি কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নির্বাচনের পূর্বে এই সড়ক সংস্কারে অর্থ বরাদ্দ করা নয়, বর্তমানে সড়ক দিয়ে মসৃণভাবে যাতায়াত করা সম্ভব হচ্ছে। কিন্তু যে হারে ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পার চলাচল করছে তা বন্ধ না হলে খুব তাড়াতাড়ি সড়কটি বিধ্বস্ত হয়ে পড়বে। বাগান রোডের বাসিন্দারা জানান, এ ব্যাপারে তারা বার কয়েক প্রশাসন এবং বন বিভাগকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। বাগান রোডের বাসিন্দাদের অভিযোগ, কালাইন ফরেস্ট রেঞ্জকে ম্যানেজ করেই এই পাথর পাচার চলছে। কখনো এক চালানে একাধিক ডাম্পার চালানো হচ্ছে, আবার কখনো কোনো চালান ছাড়াই পাথর নিয়ে ডাম্পারগুলি গন্তব্যে ছুটছে। ফলে প্রতিদিন আসাম সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হচ্ছে। প্রতিবাদ সভায় উপস্থিত কালাইনের অসির সামনেই জগন্নাথ মন্দিরের প্রধান সেবায় চন্দ্রোদয় দাস বলেন, এই সড়ক দিয়ে ওভারলোডেড পাথর বোঝাই ডাম্পার চলাচল বন্ধ করলে পরিস্থিতি ভয়ানক হবে বলে পাথর মাফিয়ারা হুমকি দিচ্ছে। তিনি প্রশ্ন তুলেন, পাথর মাফিয়ারা এত সাহস কোথা থেকে পায়? অবৈধভাবে পাথর পাচারের ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ এবং বন বিভাগ দায়ী থাকবে বলে তিনি সতর্ক করে দেন। এদিকে একটি বিশেষ সূত্রে জানা গেছে, কালাইন পাথর কোয়ারি 2 নং ইউনিট থেকে ফ্রি পারমিটের নামে বেলাগাম দুর্নীতি সংগঠিত হচ্ছে। শ্রীভূমি জেলার জনৈক তাপাদার পদবীর এক ব্যক্তির নেতৃত্বে এই পাথর পাচার যজ্ঞ চলছে। কালাইন এলাকার সচেতন জনগণের অভিযোগ, মিন্টু বড়ুয়া কালাইনের বিট অফিসার পদে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ পাথর পাচার কয়েক গুণ বেড়ে গেছে।